সুপ্রিয় দর্শক, বাংলা কথা লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বাংলা কথা, আমাদের কণ্ঠে আপনার কথা। বাংলা কথা সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, আপনার কথা বলে, মানুষের কথা বলে। আর সেই জন্য আমাদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের সবসময়ের আয়োজনগুলো এমনটাই থাকে, দেশের সমসাময়িক বিষয়গুলো যেগুলো অন্যান্য তথাকথিত মিডিয়া কিংবা নিউজ চ্যানেলে দেখানো হয় না, সেগুলো যেগুলো লুকানো হয় সেইসব বিষয়গুলো আমরা আমাদের এই গণমাধ্যম থেকে, সোশ্যাল মিডিয়া থেকে বলবার কথা চেষ্টার কথা বলার চেষ্টা করে থাকি। কিছুদিন আগে বাংলাদেশে একটি দুর্বিষহ ঘটনা ঘটতে দেখেছি আমরা। মাইলস্টোন স্কুলে একটি যুদ্ধ বিমান গিয়ে ক্র্যাশ করে এবং সেখানে শত শত মানুষকে আমরা হতাহত হতে দেখেছি। কিন্তু আমরা সঠিক মৃতের সংখ্যা এখন পর্যন্ত জানি না। সেখানে অনেকগুলো কিন্তু, বাট এবং ইফ রয়েছে। তার মধ্যে একটি বড় কিন্তু, একটি সামরিক বিমান কেন আসলে আহ আহ, জনগণের এলাকার উপর দিয়ে আসলে কেন প্র্যাকটিস করা হবে? আর সেখানের কিছু অনলাইন রেকর্ডিং থাকে, ব্ল্যাক বক্স রেকর্ডিং থাকে, সেগুলো আসলে জনসমক্ষে আনা হচ্ছে না। আমরা সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য মিডিয়া আসলে জানতে পারছি না যে কি পরিমাণ হতাহতের সংখ্যা রয়েছে। তো এই সকল কিছু বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে আজকে যিনি উপস্থিত রয়েছেন, তার সম্পর্কে যদি আসলে আমাকে পরিচয় করিয়ে দিতে হয়, সেটা এক লাইনে বোধহয় আসলে সম্ভব না। আপনারা প্রত্যেকেই তাকে চেনেন। তিনি আসলে বাংলাদেশের ফ্যাশনের একজন পায়োনিয়ার। তিনি নারী প্রগতিশীলতার একজন প্রতীক। তিনি আসলে নারী স্বাধীনতার পক্ষে খুব সাহসীভাবে কথা বলেন। সাহসী ভূমিকা আমরা আসলে তার দেখেছি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। তার যেই ধরনের আসলে আহ, আমরা উপস্থিতি দেখেছি, তা অনেক নারী আসলে হয়তো সাহস করেন না। তো সেরকমই একজন মানুষ যিনি এখন আসলে সোচ্চার এবং বলিয়ান কণ্ঠে বাংলাদেশের বর্তমান রাজনীতির সম্পর্কে খুব সুস্পষ্টভাবে সাহসী কণ্ঠে কথা বলে যাচ্ছেন। সেই ব্যক্তিটি আমাদের মধ্যে এখন আজকে উপস্থিত রয়েছেন। তার নাম মারিয়া খিসপোট্টা। আমরা তার কাছ থেকে আসলে শুনবো যে তিনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন। কিভাবে দেখছেন এই মাইলস্টোনের যে উম, বিমান দুর্ঘটনাটি ঘটেছে এবং তার পরবর্তী বাংলাদেশে যা হচ্ছে, সেটাই বা আসলে বা উনি কিভাবে দেখছেন। মারিয়া আপু, আপনি কি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন? আপনি কি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আপু? মারিয়া আপু, আপনি কি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন? ওনার বোধহয় আসলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আহ আপু, আপনি কি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন? ওনার আসলে বোধহয় সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আশা করছি যে উনি শীঘ্রই আমাদের সঙ্গে আহ, আবার এখনই যুক্ত হবেন। উনি বোধহয় আমাদের সঙ্গে যুক্তও হয়েছেন। হ্যাঁ, উনি আমাদের সঙ্গে যুক্ত I'm হয়েছেন। sorry. আপু, I'm আপনার very একটা sorry. আপনার সম্পর্কে আমি চেষ্টা করেছি আমার নলেজের মধ্যে, আপনি যেরকমটা মানুষ, আপনার যেটা আসলে ব্যাকগ্রাউন্ড, এবং আপনি যিনি একজন নারী প্রগতিশীলতার প্রতীক, আপনাকে আমরা আমাদের মাঝখানে আজকে পেয়েছি। আপু, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই কিছুদিন আগে মাইলস্টোনের যে ঘটনাটি ঘটে গেছে, এই বিষয়টাকে কি আপনি দুর্ঘটনা মনে করছেন কিনা? ধন্যবাদ দীপান্বিতা। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা আপনাদের সুন্দর একটা মুক্ত চেতনার মুক্ত মঞ্চে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এই বিষয়ে কথা বলবার জন্য। আসলে যে বিষয়টা যে আমাদের ঘটনা যখন ঘটে, এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, সেটা দুর্ঘটনাই বলে, এটাকে দুর্ঘটনাই বলবো আমরা। কিন্তু তার মধ্যেও না, এই দুর্ঘটনার মধ্যেও অনেক কিছু আছে যখন কিনা ম্যাচ করে না। আমরা দেখতে পাই যে কোনো ঘটনার সাথে আরেকটা ঘটনার যে সম্পৃক্ততা থাকার কথা, সেটা সম্পৃক্ততা পাওয়া যায় না। সে সময় কিন্তু সন্দেহের দানা বাঁধে মনের মধ্যে। তো ঠিক এই মাইলস্টোনের
এই হৃদয় বিদারক ঘটনাটা, this is a devastating story that we can never, you know, never forget about this episode, this ordeal that happened with us. আর এখনো পর্যন্ত আমার এটা বিশ্বাস করতে, আমার গায়ে পশম, মানে I have goosebumps whenever I think of it. এই ধরনের এত ছোট ছোট শিশু, এত ছোট ছোট বাচ্চারা, I'm sorry, আমার ডক্টর বলে, এই ধরনের ছোট ছোট শিশুরা যেভাবে করে দেখেছি যে ঝলসে গিয়েছে, অনেক ভিডিওস দেখেছি, কঙ্কাল গুলো পাওয়া গিয়েছে না, বোনস গুলো, স্কালস গুলো পাওয়া গিয়েছে, সেগুলো their body turned into ashes literally. এই বিষয়টা তো খুবই হৃদয় বিদারক, এটা এখনো ভুলতে পারছি না। এটা কেমন করে ঘটলো, প্রথম সবারই প্রশ্ন এটা। কিন্তু কতগুলো বিষয় আছে একসাথে জুড়লে তখন সন্দেহের দানা বাঁধে, যেটা বলছিলাম। আমরা যদি খেয়াল করে দেখি, যেরকম অ্যালটিটিউডে বিমানটা উঠেছে, সে অ্যালটিটিউড থেকে যখন ড্রপ করে, একটা বিমান ওই সামান্য অতটুকু অল্টিটিউডে ওঠার পরে যখন ড্রপ করে, ড্রপ করার মানে ওই ড্রপ করার যখন পদ্ধতিতে, ওই পদ্ধতিতে দেখলে পরে কিন্তু বোঝা যায় যে হয়তোবা বিমানের ইঞ্জিনটা অকেজো হয়ে গিয়েছিল, শাটল ফেল করেছিল, এই ধরনের কোনো ত্রুটি হয়েছিল। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করে দেখেছি যে বারংবার মানুষ বারবার কিন্তু শেখ হাসিনাকে বলে যাচ্ছেন যেটা শেখ হাসিনার কেনা বিমান ছিল, যার কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছে। কিন্তু আমার কথা হলো যে শেখ হাসিনা কিনেছিলেন, কিন্তু শেখ হাসিনার সময় তো এই দুর্ঘটনাটা ঘটেনি, তাই না? আর শেখ হাসিনা চলে গিয়েছেন, প্রায় 1 বছর হতে যাচ্ছে। এরপরে মেইনটেনেন্স কি দায়িত্ব ওনার? মেইনটেনেন্সের দায়িত্ব তো ওনার নয়। এই মেইনটেনেন্সের দায়িত্ব এই বর্তমান সরকারে যারা ডেজিগনেটেড রয়েছেন তাদেরই দায়িত্ব। তো কিভাবে করে এই বিমানটি এরকম একটা জনবহুল এলাকার মধ্যে, আমরা প্রায় সময় দেখি যে ফাইটার জেট আমাদের মাথার দিয়ে ট্রেনিং চালাচ্ছে, দেখে থাকি। কিন্তু এখানেও একটা বিষয় রয়েছে আমার, দীপানিতা, আমরা যখন খুব প্রো হয়ে যাই কোনো একটা কাজে, তখন কিন্তু আমরা দেখা যায় যে কোনো একটা ইনস্ট্রাকশন ছাড়াও আমরা করে ফেলতে পারি একটা কাজ। কিংবা কোনো একটা প্রো মানুষ যদি থেকে থাকেন, তো সেই জায়গায় তাকে একটা দায়িত্ব আমরা ছেড়ে দিতে পারি নিশ্চিন্তে যে সেই মানুষটা সেই দায়িত্বটা সুন্দরভাবে সফলভাবে সঞ্চালিত করতে পারবে, সম্পন্ন করতে পারবে। কিন্তু এখানে আমরা দেখেছি যে পাইলটটা, উনি ছিলেন একজন অ্যামেচার, with an amateur pilot. And if you're saying this is কি বল Chengdu F7 BGI যে ক্রাফটের কথা আমরা বলছি, সো যদি ধারণাই করে থাকেন যে এটা আসলে পুরনো মডেলের, এবার পুরনো 1950s এই ডিজাইনটা ওই ব্লুপ্রিন্টে করা হয়েছিল এই এয়ারক্রাফটটি। তো এটার ভেরিয়েন্ট আবার এসেছে হচ্ছে 2012 এবং 2013 এটার ভেরিয়েন্ট এসেছে। সেই ভ্যারিয়েন্ট গুলো বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান এবং নাইজেরিয়া সহ আরো কয়েকটা দেশে এরকম ব্যবহার হচ্ছে। তো এই বিমানটা যেহেতু অনেক আগে ডিজাইন করা, কিন্তু সেই বিমানটা তো অন্যান্য দেশেও আছে, ব্যবহার হচ্ছে। কিভাবে ব্যবহার হচ্ছে? মেইনটেনেন্সের উপরে ব্যবহার হচ্ছে, এটা সবচেয়ে বড় বিষয় যে মেইনটেনেন্সটা করতে হবে। মেইনটেনেন্স যদি করা না হয়ে থাকে, তাহলে সেরকম একটা বিমানকে কিসের জন্য, উইদাউট চেকিং দেয়ার মেইনটেনেন্স whether it's okay or not, how do you let the craft take their altitude? আমার প্রশ্ন প্রথমে এটা যে একটা ক্রাফটকে অল্টিটিউড নেওয়ার এই এই পারমিশনটা কিভাবে করে অথরিটি দিতে পারে উইদাউট চেকিং দি মেইনটেনেন্স, তাই না? এই মেইনটেনেন্সের চেক আপ দরকার আছে, হতে পারে সেটা পুরনো। এটা শুধু বাংলাদেশে না, পাকিস্তান সহ, নাইজেরিয়া সহ, তারপর আরো কয়েকটা কান্ট্রির নাম আমি এই মুহূর্তে মনে পড়ছে না, সেখানেও কিন্তু ব্যবহার হচ্ছে, এখনো অবধি ব্যবহার হচ্ছে। তো কিভাবে ব্যবহার করছে? মেইনটেনেন্সের জন্য। সে মেইনটেনেন্স, প্রপার মেইনটেনেন্স যদি না হয়ে থাকে, সেটা একটা ইস্যু হতে পারে। দ্বিতীয়ত, একটা নতুন পাইলটকে যদি এরকম একটা বিমান দেওয়া হয় যেটার মেইনটেনেন্স খুবই প্রয়োজন এবং যেটার ডিজাইন অনেক পুরনো মডেলের হয়ে থাকে, তাহলে সেই প্লেনটাকে শুধুমাত্র একজন দক্ষ পাইলটের হাতে ছাড়া উচিত, রাইট? একটা নতুন অ্যামেচার পাইলটের হাতে তো ছাড়া উচিত না। সো এই ডিসিশনটা কিভাবে করে নেয়? এই ডিসিশনটা কি মনে হয় না যে ইচ্ছা করে ডিসিশন নিয়েছে, কিংবা তাদের আসলে কেয়ারলেসনেস তারা দেখিয়েছে, কিংবা তারা ইচ্ছা একদমই। করে এই ধরনের কোনো কিছু করেছে? তারা চাচ্ছিল না এই ধরনের কোনো প্রিভেনশনই চাচ্ছিল না, তারা চাচ্ছিল যে এরকম কোনো দুর্ঘটনা ঘটুক,
তা না হলে এরকম একটা পুরনো বিমান যদি সেটা মেনটেনেন্স প্রপারলি চেক না হয়ে থাকে, সেখানে একজন নতুন পাইলটকে দিয়ে জনবহুল এলাকার উপরে ওড়ানোটা কোনোভাবেই যুক্তিসম্মত বলে আমার মনে হয় না। যদি নতুন পাইলট দিয়ে ট্রেনিং করাতেই হয়, আমার মতে এটা, যারা আরো অনেক বুদ্ধিমান মানুষ রয়েছেন এখানে, বিজ্ঞ মানুষ রয়েছেন, তারা বুঝতে পারবেন যে কেন বলছেন এই কথাটা। সমুদ্র পাড়ে নিয়ে যাক, তাই না? নদীর উপরে নিয়ে হুম যাক, হুম। সমুদ্র যেখানে জনবহুল এলাকা নেই, যেখানে নতুন পাইলটকে দিয়ে আমি চালাচ্ছি এবং বিমানটা পুরোনো ডিজাইনের, তাহলে আমি ওরকম একটা এলাকা চুজ করব। আমি জনবহুল এলাকা চুজ করব না নতুন একটা পাইলটকে দিয়ে। তাহলে যে কোনো রকমের ত্রুটি হতেই পারে কিংবা যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট আমরা এক্সপেক্ট করতেই পারি। এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো ঘটে যাওয়া, এটাকে একদমই ইগনোর করা, একদমই কেয়ারলেসলেস ভাবে চলতে দেওয়া, এটা কতটুকু আমি আমি কতটুকু নিজেকে মানে বোঝাবো এই বিষয়টা দীপান্বিতা, আমি আসলে বুঝি না যে আপনার আপনার নিজের ক- মনকে কতটুকু আপনার বোঝাবো। রাইট, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমার কাছে যেটা মনে পড়ে যে 2024 এবং 2018 সালের ওই দিকেও আমাদের এরকম কিছু বিমান দুর্ঘটনার কিছু আসলে ঘটনা রয়েছে, কিন্তু সেই সময় আসলে যেটা হয়, যুদ্ধ বিমান যখন আসলে কোনো ট্রেনিং এর জন্য ফ্লাই করা হয়, সেটা সবসময় আসলে জনবহুল এলাকা থেকে দূরে গিয়ে করা হয়। এবং এর আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল এবং সেই পাইলট আসলে সেটা একটি নদীর পাশে গিয়ে আসলে ক্র্যাশ করেছিলেন। তিনি মারাও ক্র্যাশ গিয়েছিলেন, করেছিল, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, তিনি মারাও গিয়েছিলেন সেটা নিয়েও আসলে তৎকালীন সরকার হয়তো সকল সঠিক তথ্য দিয়েছিলেন তেমনটা নয়। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে যেটা আপনি প্রশ্ন তুলেছেন, যে এটা বারবারই বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আসলে এই যুদ্ধ বিমানগুলো কেনা হয়েছে বা এরকম কিছু কথা বলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে আসলে যুদ্ধ বিমান এইভাবে আসলে জনবহুল এলাকাতে মহড়া বা ট্রেনিং এর কাজগুলো করতো বলে আমার আসলে জানা নেই আপা। আপনি বেশ কিছু আহ যৌক্তিক ব্যাখ্যা এখানে যুক্ত করেছেন যেগুলো আরো কিছু প্রশ্নের উদ্রেক করে। আপনার কথা থেকে আমার মনে হচ্ছে যে এটা একটি উদ্দেশ্য প্রণোদিত অ্যাক্ট অ্যান্ড অ্যাকশনস। এই বিষয়টা আপনার কাছে কেন মনে হচ্ছে? আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে তারা কি অন্য কোনো কিছু থেকে আসলে আমাদের মনোযোগ সরাবার চেষ্টা করছেন কিনা বর্তমান ইউনূস রেজিম? ধন্যবাদ দীপান্বিতা, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তুলে ধরেছেন এই জায়গাটায়। আসলে এই ষড়যন্ত্র কেন মনে হচ্ছে আমার কাছে, কিংবা কেন মনে হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে এই ঘটনাটা, দুর্ঘটনাটা ঘটানো, এরকম আমি বলছি না এখনো যে আই এম সার্টেন অ্যাবাউট দিস ইজ হোয়াট হ্যাপেন্ড, বাট আই হ্যাভ আ কোয়েশ্চেন এন্ড আই হ্যাভ আ ডাউট ইন মাই মাইন্ড বিকজ অফ দিস। সো ওখান থেকেই আমি আবার বলছি, আমার অনেক অনেক বিষয় আছে তো বিগত কিছুদিন আগে ঘটে গিয়েছে। এই জুলাইয়ে কিন্তু অনেক রকমের ঘটনা আবার সেই 24শে জুলাইয়ের মতো হুলস্থুল অবস্থা কিন্তু ঘটছে। সেই যে আমরা দেখলাম গোপালগঞ্জের একটা ইস্যু, হুম এবং হুম। সেই সাথে আমরা দেখলাম আম, আহ, করিডোরের যে একটা চুক্তিপত্রের প্রস্তাবনার যে বিষয়টা, আমাদের করিডোর সাইনিং এর এই বিষয়, এবং এই সাথে আরো কয়েকটা টুকটাক বিষয় আছে, সেই বিষয়গুলোকে all of a sudden it took a turn and it was literally working against the interim government. সো আমার কাছে এর জন্য মনে হয়েছে এই বিষয়গুলো এত স্ট্রংলি রাইজ করেছে চারিদিক থেকে, যেমন গোপালগঞ্জে আমরা যেটা দেখেছি, গণহত্যা তারা বলেছে জুলাইতে শেখ হাসিনা গণহত্যা করেছে, তবে গোপালগঞ্জেরটা কেন গণহত্যা হিসেবে পড়বে না, আমার প্রশ্ন এখানে প্রথম একটা। কারণ গোপালগঞ্জে তো ঠিক ওভাবে করে গুলি করে হত্যা করা হয়েছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে, যেগুলো কিনা আমরা নিউজে দেখিনি, কিন্তু পার্সোনাল অনেক ভিডিও শেয়ার হয়েছে, সেগুলোতে দেখেছি আমরা। অনেক মানুষকে রাতে আধারে তুলে নিয়ে গিয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ভিডিওজ এর মধ্যে ক্লিপে দেখেছি আর্মিদের AK-47 ইউজ করতে গোপালগঞ্জ বাসীদের লাঠি সোটা এবং দাগ কুড়ালের এগেইনস্টে। সো ওটা কিভাবে করে গণহত্যা হয় না? তারপরে কিন্তু একটা বড় রকমের সমালোচনার মুখের সামনে পড়েছে আর্মি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। তো এই হুম যে হুম। বিশাল একটা ক্রিটিসিজমের মধ্যে সেনাবাহিনী পড়ে গিয়েছে, সেনাবাহিনীর একটা রেপুটেশন যে জেপার্টাইজড হয়েছে, সেই রেপুটেশনটাকে আবার রিকনস্ট্রাক্ট করার জন্য কিছু একটা একটা ইস্যু দরকার, তাই না? সেই রকম একটা বিষয়। তার উপরে এই যে আমরা যে চুক্তিটার কথা বলছিলাম না, হুম আমরা অনেক দিন ধরে কিন্তু প্রায় 1 বছর হতে চলছে, আমরা মানে এই মাসটা তো শেষই হয়ে গেল।
11 মাস ধরে কিন্তু আমরা শুনেই আসছি যে আমাদের পশ্চিমা দেশের সাথে যে আমাদের করিডোর নিয়ে চুক্তি হওয়ার যে কথাটা, সেটা নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে যাচ্ছে। তো এই সমালোচনায় কিন্তু একটা বিষয় অনেকবার উঠে এসেছে, সেটা হলো এই চুক্তিটা আমাদের দেশ বিক্রির চুক্তি কিনা, রাইট? তো আমাদের দেশ বিক্রির চুক্তি কিনা কেন বলছে এটা? কারণ রিসেন্টলি যে ড্রাফটটা, যেটা ইউএস এর সাথে বাংলাদেশের এগ্রিমেন্টের যে ড্রাফটটা, সেটা লিক হয়েছে, কনফিডেন্সিয়াল একটা ড্রাফট লিক হয়েছে। তো সেখানে 21 পেজের এগ্রিমেন্ট দেখেছি। 21 পেজের হুম, এগ্রিমেন্টে 6 ডিফারেন্ট সেকশনে ডিফারেন্সিয়েট করা আছে চুক্তিগুলো। তো সেই এতগুলো চুক্তি নিয়ে তো আমি এগুলো নিয়ে কথা বলা উচিত হবে না, বিশেষজ্ঞরা আছেন তারা কথা বলবেন, কিন্তু যেই বিষয়গুলো খুব জরুরি আমার বলা, আমার কাছে মনে হয় যে আমি যে ক্লজ গুলো আমি দেখেছি, একটা দুটো আমি বলবো যে বাংলাদেশের ফুড এন্ড ফার্মাসিউটিক্যালস এর যে মার্কেটিং এর উপরে যে একটা কন্ট্রোল নেওয়া, তাই না, পুরো মার্কেটের উপর কন্ট্রোল নেওয়া, এবং ইউএস এর ফার্মাসিউটিক্যালস এর এবং ইউএস এর গুডস, এগুলোর উপরে যে লো ট্যারিফের যে প্রোডাক্টস গুলো আমাদের মার্কেটে আসবে, সেটার উপরে কন্ট্রোল থাকবে ইউএস এর। এবং সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যে ক্লজটা মনে হয়েছে, যে বাংলাদেশ আর্মি ইউএস এর কন্ট্রোলে থাকবে, এরকম একটা চুক্তির কথা সেখানে লেখা আছে। মানে ডিরেক্টলি তো কথাটা এভাবে লেখা হয়নি, কিন্তু ক্লোজলি প্রথমে যদি পড়া হয় চুক্তিটা, তখন প্রথমে কিন্তু একটা নর্মাল এক দেশের সাথে আরেক দেশের একটা চুক্তি মনে হবে। কিন্তু যদি এটা, ইফ ইউ গো টু আ ক্লোজ ইন্সপেকশন অন ইট, দেন ইউ উইল ফাইন্ড আউট যে আন্ডারনিথ দ্য শীট কি কি দেয়া আছে ক্লজের মধ্যে। আপনি অবশ্যই ধাঁধার কথা শুনেছেন, আমরা সবাই ধাঁধার কথা শুনেছি। ধাঁধা বিষয়টা এমন যে ধাঁধা কিন্তু কথাগুলো, সব শব্দগুলোর অর্থ কিন্তু শব্দের মধ্যেই লুকোনো থাকে, এটা হুম। বের করতে হয়, লুকোনো থাকে, সামনে প্রকাশ করা থাকে না একটা শব্দ, সেটার ভেতরে অন্তর্নিহিত অর্থ থাকে। ঠিক এই ক্লজ গুলোর মধ্যে কিন্তু সেভাবে করে দেয়া আছে। সো যেটা তাহলে আমি দেখলাম, আমার কাছে খুব মানে শকিং লাগলো যে এমন ভাবে ক্লজটা দেয়া আছে, বাংলাদেশ আর্মি এবং ডিজিএফআই ও কিন্তু তাদের ইউএস কন্ট্রোলে চলে আসবে। সো আমার কথা হলো দীপান্বিতা, ঘর আমার, বাড়ি আমার, হুম, আমার হুম। ঘর বাড়ি আমার, অন্য কেউ যদি এসে সাজায় গোছায়, সেটা কি হবে? এটা কি আমি আমার মতো করে সাজাতে পারবো, গোছাতে পারবো? নিশ্চয়ই না। ঘর আমার বাড়ি আমার, কিন্তু নিরাপত্তা অন্যের, অন্য কারো, আপনার হাতে নিরাপত্তা। আমি কতটুকু নিরাপদ বোধ করব সেখানে? আমি একেবারেই এত না, কিছু এই যে বুঝি না, আমরা আমার এত জ্ঞান নেই। নিশ্চয়ই আপা আমি আপনার আমি জ্ঞান সত্যি এত কিছু আমরা বুঝি না, শুনতেই আমার পারি। একদমই জ্ঞান শুন নেই, কিন্তু আমার এই প্রশ্নটা আছে, আমি কতটুকু নিরাপদ বোধ করতে পারি তাতে। তো এই মানে এটা তো চুক্তিগুলোর মধ্যে যদি ক্লজেস এরকম থেকে থাকে, তাহলে তো আমরা বলতেই পারি যে আমাদের পুরো দেশের কন্ট্রোল ইউএস এর হাতে চলে যাচ্ছে। একটা দেশের একেবারে সামরিক বাহিনীর কন্ট্রোল যদি আরেক দেশের হাতে চলে যায়, তাহলে সেই দেশের সুরক্ষা কি করে থাকে, সার্বভৌমত্ব কি করে টেকে এখানে? এটা একেবারেই আমাদের সার্বভৌমত্ব আসলে হুমকির মুখে, কেননা আমার দেশ আমার ঘরের যে আসলে রক্ষী কিংবা আমাকে প্রোটেকশন দিবে যে, সে আসলে আমার কথায় নয়, অন্য একজন মানুষের কথায় যদি আসলে উঠে বসে, তাহলে সেই ক্ষেত্রে সেই অন্য তৃতীয় শক্তি যখন আসলে আমাকে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলবে, তারা তাই করবে। সুতরাং আমার ঘরটি আসলে নিরাপদ নয়। আমরা 5ই অগস্টের পর থেকে এবং প্রতিনিয়ত শুনতে পাচ্ছি যে বাংলাদেশের সেন্ট মার্টিন বেহাত হতে যাচ্ছে, বেদখল হতে যাচ্ছে, কেননা সেখানে শুধুমাত্র আসলে আমরা সবসময় জানি এটা যে ইউএস, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো সেনা ঘাঁটি আছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রায় 500-700, কিন্তু আমাদের এখানে এখন হুম। পর্যন্ত তারা সফল হতে পারেনি। 1970 সালে আসলে বঙ্গবন্ধুকে মার্কিন যুক্তরাষ্ট্র অফারটা দিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন যে কোনো কিছুর বিনিময়ে তিনি আপোস করবেন না। তার এই ভূখণ্ডের এক অংশ মাটি আসলে তিনি কাউকে এক ছাড়বেন না। এক অংশ এরপরে বিনিময়ে আসলে উনি আমরা স্বাধীনতা উনিশশো চান না। একাত্তর দেখেছি, তিনি আপোস করেননি। এরপরে পরবর্তীতে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার বলেছেন যে আমি যদি আসলে সেন্ট মার্টিনটা দিয়ে দিতাম, আমাকে আসলে হুম। ইলেকশনের জন্য চিন্তা করতে হতো না, আমি ক্ষমতায় খুবই আরামে আসলে থাকতে পারতাম, আমাকে হয়তো কোনো নির্বাচনের জন্য আসলে চিন্তা করতে হতো না। তো 5ই অগস্টের বহুবার বলেছেন এটা। পর্যন্ত
5ই অগস্ট পর্যন্ত হয়তো অনেক মানুষ আমরা বুঝতে পারিনি, কিন্তু 5 অগস্ট পরবর্তী রিজওয়ানা হাসান এবং অন্যান্য যারা আছেন উপদেষ্টারা সেন্ট মার্টিনে সাধারণ মানুষ যেতে পারবে না। সেখানে আমরা ইউএস সেনাবাহিনীর টহল দেখেছি, মহল দেখেছি, অনেক কিছু দেখেছি। এবং আপনি এখন পার্টিকুলারলি যেই কথাটি বললেন যে ক্লজটি এমন ভাবে করে সাজানো, যেটা হয়তো সরাসরি না, ইনডিরেক্টলি এই বিষয়টির সাথে ইনডিরেক্টলি। এই মাইলস্টোন দুর্ঘটনাটির বিমান দুর্ঘটনা, এবং বিমানটি কিন্তু আসলে একটি মার্কিন সামরিক বিমান। এবং আপনি জানেন কিনা আমি জানি না যে মাইলস্টোন স্কুলের প্রতিষ্ঠাতা একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, এবং তিনি এখনো আসলে স্কুলটি চালাচ্ছেন। সবকিছুর মধ্যে একটা সামরিক সামরিক এবং সেনাবাহিনী বিষয়টা একটা যুক্ত আছে। আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন আপা? এই টোটাল জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেনাবাহিনী এবং সামরিক। এই যে প্রথমে বললাম যে সন্দেহের দানা বেঁধেছে, কারণ প্রত্যেকটা জিনিস ডট, কানেক্টিং ডট। এই ডটটা এখানে কানেক্ট করছে, ওই ডটটা এখানে কানেক্ট করছে, তাই না? এই যে এই দুর্ঘটনার বিষয়টা আমরা তো এখন বুঝতেই পারছি, মনে হয় বুঝতে যদি নাও পারি, কিছুটা সন্দেহ আমাদের হচ্ছে, তাই না? যে যে চুক্তিটা, মার্কিন সামরিক যে চুক্তিটা, সেই চুক্তিটার পেছনে অনেক কিছুই রয়েছে, এবং সেই চুক্তিটাকে লুকানো, সেই চুক্তিটার বিষয়টাকে নিয়ে সাপ্রেস করা কিংবা ধামাচাপা দেয়া, এই চেষ্টাটা চালানো হচ্ছে। এটা কি আমরা ভাবতে পারি না? যদি ভাবি, খুব কি অযৌক্তিক হবে? আমার তো মনে হয় না খুব বেশি একটা অযৌক্তিক হবে এই বিষয়টা। কারণ আমরা বহুবার, আপনি ওই মাত্র বললেন শেখ হাসিনা এরকম বলেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আহ সেন্ট মার্টিন দিয়ে দিলে তাহলে আমরা আজকে তার ইলেকশনের ভয় করতে হতো না, কোনো কিছু ক্ষমতার হুম, ভয় করতে হতো না, চিন্তা করতে হতো না সবকিছু, তাই না? আমরা কিন্তু ওই 69 থেকে এটা জেনে এসেছি, যে আমেরিকা হ্যাজ মানে ট্রাইড মাল্টিপল টাইমস হুম, to bring their naval base over here in Bangladesh হুম, and take over হুম, Bay of Bengal. তো বে অফ বেঙ্গলকে নেয়ার জন্য কিন্তু মাল্টিপল টাইমস এর অ্যাটেম্প্ট হয়েছে। হ্যাঁ, হুম, তো আমাদের এই 54 বছরের বেশি এটার হিস্ট্রি, যে হুম, পশ্চিমা শক্তি, মার্কিনী শক্তি আমাদের এই দেশটাকে কিভাবে করে দখল করার চেষ্টা করেছে। দখল বলতে কি, কন্ট্রোল নেওয়া। দখল ওনারা এভাবে করে করেন না। আমরা যদি খেয়াল করে দেখে আসি, আফ্রিকানও বিভিন্ন কান্ট্রিতে এবং সিরিয়ার কান্ট্রিতে যদি দেখে আসি, যে ইউএস এইড নামক যে বিষয়টা, ইউএস এইড নাম নিয়ে কিন্তু মার্কিন সৈন্যরা ঢোকেন, এবং সেই ইউএস এইড এর কাজ কি শুধুমাত্র সেই দেশের কি ক্রাইসিস আছে সেই ক্রাইসিস গুলোকে লুক আফটার করা? না, বেসিক্যালি এটা দেখানোর জন্য মানুষের সামনে যে ইউএস এইড ইজ ওয়ার্কিং ফর দ্য ক্রাইসিস অফ দ্য পিপল অফ দ্যাট কান্ট্রি, বাট বেসিক্যালি ইট ইজ দেয়ার, they want to take a control over the entire country or the entire হুম, continent. হুম, ওইটা হুম, তারা ইউএস এইড এর নাম করে ঢুকে, তারপরে পুরো কন্ট্রোলটা, দেশের কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নেয়, এবং সে দেশটাকে নিজেদের মতো করে চালায়। কিন্তু তার অর্থ এটা না যে দেশটা উন্নত হচ্ছে। খেয়াল করে দেখবেন দীপান্বিতা, যে দেশে ইউএস এইড ঢুকেছে, মার্কিনী এইড যেখানে ঢুকেছে, সেখানে সেই দেশ কিন্তু আর উন্নত হতে পারেনি। আপনি নাইজেরিয়ার কথা বলেন, আপনি ঘানার কথা বলেন, আপনি আফ্রিকার আরো কন্টিনেন্টের কথা বলেন, হ্যাঁ, উন্নত কিন্তু হতে পারেনি। হুম, ইউএসএ তো বহু হুম, বছর আগে গেছে, তারপরও কেন উন্নত হতে পারেনি? বরঞ্চ তাদের যে উন্নত দেশ ছিল সেটার থেকে তারা আরো বেশি ডিগ্রেড করেছে। আমরা যদি দেখি যে 32% পর্যন্ত, what do you call that, আমি সরি ভুলে গেছি, যাই হোক, গোল্ডের কথা যদি বলি, 32% গোল্ড না, কারণ প্রচুর গোল্ড ওখানে রয়েছে, হ্যাঁ। সো ওই গোল্ডটাও যদি শুধু ধরি, অন্য কোনো আমরা কেমিক্যালের কথা না ধরি, অন্য কোনো রিসোর্সের কথাও না ধরি আমরা ওখানে, গোল্ডের কথা যদি ধরি, হুম, গোল্ড দিয়ে তো তারা অনেক বেশি ডেভেলপ করতে পারতো তাদের নিজেদের কান্ট্রিকে, তাই না? কিন্তু এখনো হুম, পর্যন্ত হুম, তাদের হুম, দেশে হুম, পভার্টি কেন? কিসের জন্য আফ্রিকাতে হুম, এখনো পর্যন্ত মানুষ না খেয়ে থাকছে, এবং বিভিন্ন দেশ থেকে এইড দেওয়া হচ্ছে, ডোনেশন পাঠানো হচ্ছে? তাদের দেশে এই অশিক্ষার হার কিসের জন্য রয়েছে? বহু বছর আগে তো আমেরিকান ইউএস এইড গিয়েছে সেই দেশে। তো ইউএস এইড এর আসল কাজটা কি? ইউএস এইড এর আসল কাজটাই হচ্ছে যে যে দেশে রিসোর্সফুল দেশ, সেই রিসোর্সফুল দেশগুলোতে ঢুকে সেই দেশের
সামরিক কন্ট্রোল নিয়ে সেই দেশটাকে সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে নিয়ে আসে এবং সেই দেশের যত গুডস আছে, যত ভালো কিছু আছে, সবকিছু সাকআপ করে নিজেদেরকে লাভবান করা এবং নিজেদের দেশকে আরো রিচ থেকে রিচ বানানো। এটাই কিন্তু তাদের উদ্দেশ্য। সো আমাদের দেশ অনেক আগে থেকেই টার্গেটেড, 54 বছর আগেই টার্গেটেড হয়েছে। এত বছর পারেনি, 54 বছর আগেও পারেনি বঙ্গবন্ধুর জন্য। তারপরে আরো অনেক মুক্তিযুদ্ধের চেতনার বিভিন্ন মানুষ তারা কাজ করে গিয়েছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, যার কারণে পারেনি। তারপরে শেখ হাসিনা ছিল, তার কারণে পারেনি। যার কারণে হয়তো বা এই টোটাল জুলাইটাকেও আমি ষড়যন্ত্রই বলি, এবং এই টোটাল জুলাইটাকে ষড়যন্ত্র বলার কারণটাও এখানে যে তাকে মার্কিনী শক্তি তাকে সরাতে পারলেই সব সুবিধাগুলো পেয়ে যেত, যেটা কিনা প্রধানমন্ত্রী অনেকবার আমাদেরকে বলেছেন, সবাই ইগনোর করেছে, তাই না? কারেক্ট। তো তো এই যে কয়েকটা বিষয় আছে, এবং যে আর্মির একটা রেপুটেশন জ্যাপোটাইজড হলো গোপালগঞ্জের হুম। ঘটনা থেকে, সেই রেপুটেশন জ্যাপোটাইজড হওয়া এবং গোপালগঞ্জের ঘটনাটা, গণহত্যার বিষয়টা, সেটাকে ধামাচাপা দেওয়া, এই সব কিছুই আসলে আমার কাছে মনে হচ্ছে যেন ইটস আ পার্ট অফ, all this is a part of meticulous design plan which is being executed till now. একদমই আই আই ডু এগ্রি উইথ ইউ। হয়তো এর আগে কিছু সন্দেহ আসলে থাকলেও গোপালগঞ্জে 16ই জুলাই যে ঘটনাটা ঘটলো এবং সেখানে সেনাবাহিনীর যেই ভূমিকা আমরা দেখেছি, সেনাবাহিনীর আসলে যে অবস্থান আমরা দেখেছি, তাতে আসলে সেনাবাহিনী এখন সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ আপা। এবং আপনি জানেন কিনা আমি জানি না, দর্শকবৃন্দ আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই লাইভে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, আপনাদের জানবার জন্য আমি বলতে চাই যে এই মুহূর্তে গোপালগঞ্জে প্রায় আসলে 51 জন মানুষের মৃত্যুর কথা আমরা জানতে পারছি, যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে না। তাদের আসলে কোনো খবর পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, মৃতদেহ পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ গুম। তো এই গুমের আসলে বিষয় আমরা অনেক শুনেছি। ফর্মার গভর্নমেন্ট আর ফর্মার প্রাইম মিনিস্টার যদিও নয়, সংবিধান অনুযায়ী আসলে শেখ হাসিনাই এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার ব্যাপারে আমরা শুনেছি, আয়নাঘর সম্পর্কে আমরা শুনেছি, এবং আমরা অনেক ফলস অ্যাকচুয়ালি আয়নাঘর দেখেছি, উইথ সার্কাসেস অ্যাকচুয়ালি, সার্কাজম এন্ড সার্কাস ইনফ্যাক্ট, ইফ ইউড লাইক টু সে। তো সেই জায়গা থেকে এই যে এখন 51 জন মানুষ গুম, এবং মাইলস্টোনের এই ঘটনায় এখন পর্যন্ত, যদিও আজকে আবরার যিনি উপদেষ্টা সচিব তিনি বলেছেন যে না, শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আসলে রেজিস্টার খাতা থেকে আসলে ছাত্রছাত্রীদের অ্যাকুরেট মৃতের সংখ্যা জানানো হবে। কিন্তু ঘটনা ঘটে গেছে আসলে অনেক দিন আগে। এই যে এত এত লাশ, যে লাশগুলোর কোনো খোঁজ নেই, কিছু নেই আপা, এখন কি আসলে তাহলে এই সরকারকে বলা হবে না যে তারাও আসলে গুমের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত? আপনি এই ব্যাপারে যদি কিছু বলেন আমাদেরকে। অবশ্যই দীপান্বিতা, যদি আপনি একটা দেখেন, এর আগে আমি একটা বিষয় বলে নিই। আপনি খেয়াল করে দেখেন, সেই জুলাই থেকে শুরু করে ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট গভর্নমেন্টের নাম করে, ফ্যাসিস্ট সরকার তার নাম করে যেসব যেসব অ্যালিগেশন এর আগের সরকার, আওয়ামী লীগ সরকারের উপরে এনেছিল, সেই সব অ্যালিগেশন কিন্তু তারা এখন নিজেরাই সম্পূর্ণ করছে, তারা নিজেরা নিজের মতো করে করছে। যে অ্যালিগেশন আওয়ামী লীগের বিরুদ্ধে এনেছিল, ঠিক সেই কাজ কর্মকাণ্ডগুলো তারা নিজেরাই করছে। কতটুকু হাস্যকর না? এই গুমের বিষয়টা কিন্তু ফ্যাসিস্ট গভর্নমেন্টকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট, গুম, খুন, হত্যা, চাঁদাবাজি, এগুলো। আপনি খেয়াল করে দেখেন, ওই গুম, খুন, হত্যা, চাঁদাবাজি প্রত্যেকটা জিনিস কিন্তু এখন আরো বেশি মাত্রায় হচ্ছে। তো আমি আসলে বুঝি না যে জুলাইয়ে আন্দোলনের সময় কি তারা মানে তাদের নোশনটা কি ছিল, এটা কি ছিল কোটা আন্দোলন? তো আমি এটা বলি না একদমই, কারণ প্রথম প্রথম এটা আমিও মনে করেছিলাম এটা কোটা আন্দোলন, যার কারণে প্রথম দিকে জুলাইয়ের প্রথম দিকটায় আমিও কোটা সংস্কারের জন্য স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়েছিলাম। কিন্তু হুম। যখনই আমি বুঝতে হুম। পেরেছি যে আসলে এটা কোনো কোটা আন্দোলন নয়, এটা কোনো স্টুডেন্টদের ইস্যুস নয়, এখানে there are some third parties are involved here and they are playing a political game over here. This is only a political game and a strategy is being played. তো ওই সময় আমি আমার স্ট্যান্স চেঞ্জ করেছি।
আমার স্ট্যান্স পয়েন্টটা তখন থেকে আমি চেঞ্জ করে ফেলেছি। কারণ তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে দাল মে কুচ কালা হ্যায়, কিছু একটা মানে ঝামেলা আমার কাছে মনে হচ্ছে। চারিদিকে সবগুলো কথা এবং কাজের সাথে মিল পাচ্ছি না। তাই না? তো সেই একদম। সময় আমার আরো একটা কথা যে ৯ দফা দাবির মধ্যে আর যে আন্দোলনের সময় যেসব কথা বলা হয়েছিল, সেসব কথা তাহলে কোথায় গেল? তাহলে ৯ দফা দাবির মধ্যে তো ও রাখা উচিত ছিল এই দাবি যে আমরা দাবি জানাই, আগের সরকার যে ফ্যাসিস্ট ছিল সেই সরকারকে আমরা মানব না, কারণ তার থেকে দ্বিগুণ পরিমাণে ফ্যাসিস্ট আমরা হব। আমরা সেই জায়গাটা হুম, চাই। এটা আমাদের দাবি। হুম, উচিত ছিল হুম, তাহলে ৯ হুম, দফায়। যেহেতু তারা এটাই করছে এখন। হুম, আগের হুম, হুম, সরকারের তুলনায় এখন হুম, বেশি মাত্রায় করছে। তাহলে এটা দাবিতে রাখা উচিত ছিল। তাহলে দাবিতে এটাও রাখা উচিত ছিল ৯ দফায় যে আমরা বঙ্গবন্ধুর নাম মিশিয়ে দিতে চাই, তার মা মুজিববাদের কবর রচনা করতে চাই। এটাও তাহলে ৯ দফায় রাখা উচিত ছিল। জাতীয় সঙ্গীত বদলাতে চাই। এটাও তাহলে ৯ দফায় রাখা উচিত ছিল। বাংলাদেশের নামও বদলে দিতে চাই। বাংলাদেশ তো বাংলাদেশ না, কিন্তু পূর্ব পাকিস্তান। আমরা তখন এটাই দেখতাম ৯ দফা যেটা করা হয়েছিল জুলাই আন্দোলনের ৯ দফা, সেই ৯ দফার মধ্যে তো যা দেখেছি আমরা তার তো কোনো কিছুই দেখি না। যা ছিল না তাই দেখছি আমরা। সো আমার কথা হলো যে ৯ দফায় তাহলে এগুলো কেন দেওয়া হলো না? জুলাইতে আমাদেরকে কেন বলা হলো না? আপা আমাদেরকে আপনার কেন কাছে why কি did they try to pull us? আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়গুলো যদি আসলে ৯ দফার মধ্যে থাকতো কিংবা কোথাও যদি আসলে বলা হতো যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে, এরকম সংস্কারের জন্য তারা আসলে আন্দোলন করছে, আপনার কি মনে হয় যে সেই সময় যে পরিমাণ মানুষ এই জুলাই ছাত্র আন্দোলনের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে কিংবা এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, সেখানে কি এত মানুষ আসলে তাহলে তাদের পাশে দাঁড়াতেন বলে আপনি মনে করেন? Impossible, impossible. তারা যদি একবারের জন্য ঘুণাক্ষরে যদি তারা কখনো আমাদেরকে বুঝতে দিত, পাবলিককে যদি বুঝতে দিত যে তাদের উদ্দেশ্য আসলে হচ্ছে কনস্টিটিউশন চেঞ্জ করা, তাদের উদ্দেশ্য হচ্ছে মানে ইতিহাসকে বদলে দেওয়া, ৭১-এর ইতিহাসকে বদলে দেওয়া, তাহলে কি বাঙালি কোনোদিনও দাঁড়াতো? বাঙালি রাস্তার মধ্যে এদেরকে পিটিয়ে ঘরে পাঠাতো। এই এই বাঙালি যারা সবাই আন্দোলনে সংযুক্ত হয়েছিল কিংবা সাপোর্ট করেছিল, সেই বাঙালি এদেরকে রাস্তার থেকে পিটিয়ে হুম, ঘরে পাঠাতো। যদি বাঙালি টের হুম, পেত যে তারা এইসব করতে চাচ্ছে। আমি যদি নিজে কখনো আমি ১ম দিকে যদি আমি টের পেতাম, আমি কি এটার সাপোর্ট করতাম? অবশ্যই না। কোনদিনও আমি এটা সাপোর্ট করতাম না। যদি ১ম এ আমি আ বুঝতে পারতাম যে এরকম একটা বিষয় হতে যাচ্ছে। কিন্তু পরের দিকে যখন আমি দেখতে পাচ্ছি যে আ দা মানে বিষয়গুলো কেমন জানি মিলছে না। ইটস নট ম্যাচিং। যেমন শুনানির কথা, কোর্টের শুনানির কথা বলেছিল ৭ই অগাস্টের কথা। সেটা কি মানে মেধাবীরা নাকি আন্দোলন করতে নেমেছে? আই এম সরি, মেধাবী বলা উচিত না, মেধাবী। হুম? দ্যাট ইজ দ্য প্রপার কোচিং ফর দ্যাম। সো এই মেধাবী গুলো যারা বেরিয়েছে তারা কি এটাও জানে না যে একটা প্রসিডিওর লাগে কোর্টের? গভর্নমেন্ট তো বলেছে দিস ইজ অন প্রসিডিওর। হুম, এটা শুনানি হুম। দেওয়া হবে এবং ৭ তারিখে এটা শুনানি হওয়ার কথা। তো তারপরেও হাউ ডু ইউ ইভেন ক্লেম অর ইভেন ডিমান্ড যে কোর্টের রায় দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা দফার পর দফা বাড়াচ্ছি। এটা মানে কোন যুক্তির মধ্যে পড়ে? কোন যুক্তির মধ্যে পড়ে কিনা? একজন সরকার, সে প্রধানমন্ত্রী হলে পরে কি সে কোর্টকে বলতে পারবে যে আমার ইচ্ছা হয়েছে, তুমি এটা লিখে দাও কাগজে, এটা লিখে এখানে পাঠিয়ে দাও। না, সেটাও যদি হয়ে থাকে, আমি যদি প্রধানমন্ত্রী হয়ে যদি আমি কোর্টকে আদেশ করি, কোর্ট আমার জন্য ত্বরান্বিত করবে কোন একটা কাজ। সেটাকে বলে ফাস্টেস্ট ট্রাইব্যুনাল। তাই না? ফাস্টেস্ট ট্রাইব্যুনাল এর মধ্যে ফেলে করবে। কিন্তু তারপরেও তো দ্যার ইজ এ প্রসিডিওর। অনেকগুলো টেবল তো সার্কেল করতে হয়। অনেকগুলো সিগনেচার লাগতে হয়। কেন? ওই যে বিভিন্ন ডেজিগনেটেড প্লেসে যারা বসে রয়েছেন, ওই পদের মানুষগুলোর অ্যাপ্রুভাল দরকার হয়। একটা হুম, কাগজ বেরিয়ে আসতে। প্রত্যেকটা হুম, দপ্তর থেকে আসতে হয়। তো সেগুলোর জন্য কি সময় লাগে না? সেগুলো কি ঘুরতে সময় লাগে না? এটা তো এরকম না যে I'm snapping my finger and like I get a genie out here from a lamp and I say, "Hey genie, this is what I want. You get me this." সো এরকমই যদি বিষয় হয় তাহলে তো মানে শেখ হাসিনার কাছে এটা চাওয়া উচিত ছিল না। তাহলে তো একটা ল্যাম্প নিয়ে আসা উচিত ছিল। ওখানে ল্যাম্পে একটা ঘষা দেওয়া উচিত ছিল। যিনি বের হতো। যিনি বের হলে তাহলে বলতো যে, "যিনি আমাকে এই কোর্টের অর্ডারটা এক্ষুনি এনে দাও।" রাইট? কিন্তু এই কোর্টকে চাওয়া আন্দোলন উচিত ছিল না তো। চলাকালীন কোর্টের সময়ে কাছে তো চাওয়া উচিত আমরা ছিল না। তো আমরা সবকিছু আমরা আমরা দেখতে পাই আপা যে উনি তো মেনে নিয়েছিলেন। এটা তো তারা ঠিক যে অ্যাবসোলিউটলি যত উনি সবই মেনে নিয়েছিলেন। হুম, মেনে নিয়েছিলেন। এখানে আরেকটা প্রশ্ন আপা আপনাকে করব।
হ্যাঁ, সবকিছুই আ আপনি কি আছেন আপা আমাদের